মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে জানি না সকাল থেকে এত গরম হচ্ছে না যে কাজ করতে ইচ্ছা করছে না, এত গরম হচ্ছে। 5টা বেরোবো না, আমাদের তৃষা আসেনি, তৃষা কিন্তু এসেছে। আমরা তো এই দই বেগুন যেটা আমি করে সেদিন তোমাদের রেসিপিটা দেখাচ্ছিলাম, আমরা এটা খেতে এত ভালোবাসি না। প্লিজ তোমরা করে খেও, এই গরমের উপযোগী একটা দারুণ খাবার, দারুণ দারুণ খেতে, এত টেস্টি হয় যে তোমাদের আমি কি বলবো। ওই যে কারি পাতা তুলে আনলো গাছ থেকে তৃষা, আর আমার তো তেল মশলা পড়ে না, যার জন্য কি হয় একটু সময় লাগে কাজটা করতে। তা ও ওই রান্না করছে আর আমি এইগুলোকে অল্প তেলে মানে অয়েল ব্রাশ করে আমি দেখো বেগুনগুলোকে একটু চেষ্টা করছি ভাজার। অনেকগুলো বেগুন হয়ে গেছিল, দেখো আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজছি। আমাদের বন্ধুরা জানে আমরা ফ্রাইডের তেলে খাই না। না না খাই না, মানে এখন তো আমার কিছুই তেল মেল পড়বে না। তা এই চেষ্টা করছি, তোমরা একটু তেল টেল দিয়ে করো। তোমরা করে আমি জানি আমার প্রত্যেকটা বন্ধু আমাকে বলবে যে বৌদি দারুণ খেয়েছি দই বেগুনটা। আর বিশেষ করে গরমের উপযোগী, বাড়িতে যদি একটু টক দই থাকে আমি এই দিয়েই পুরো ভাত রুটি সব খেয়ে নেবো, আমার এত কিছু লাগেও না। আর আজকে শনিবার, আজকে যেহেতু শনিবার, আজকে তো জানো মাছ মাংস ডিম হয় না। তার তৃষা আজকে একটু ঝিঙে আলু পোস্ত করে দেবে। ঝিঙে আলু পোস্ত এই যে হচ্ছে, হ্যাঁ এইবার পোস্তটা দেওয়া হয়নি, জাস্ট সেদ্ধ করছে, তারপরে হবে। আর আমি এই দই বেগুনটা করে নিচ্ছি আজকে, আর বন্ধুরা দেখাচ্ছি না, এই 2-3 দিন আগেই তোমাদের দেখিয়েছি। আর আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে যে তোমাদের দই বেগুন কেমন লেগেছে। ভেন্ডি আলু ভাজা আছে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে আজকে হচ্ছে নিরামিষ বলে এটা করা। হ্যাঁ, ভেন্ডি আলু ভাজা একটু হবে। আর কালকে তৃষা ডাল করে দিয়ে গেছে, লাউয়ের ডাল, বেশ ভালোই লেগেছে খেতে। তাই এইটা দিয়ে ভাজা হলো, একটু দই বেগুন থাকলো, একটু পোস্ত থাকলো, হয়ে যাবে। ও মিলিজুলি করে দুবেলা হয়ে যাবে একদম। আর আমি আর পাচ্ছি না খাটতে এই প্রচন্ড গরমে। যা তৃষা করে দিয়ে যায় ওই একটু আধটু হয়তো তোমরা সেটা দেখো, একটু আধটু, কোনোদিন একটু ডিমের অমলেট করে নিলাম বা কোনোদিন একটু পটল ভেজে নিলাম, এই সেটাও তোমাদের আমি শেয়ার করি যে রাত্রিবেলা আমি কি করছি। এইভাবেই সংসারটা চলছে। গরম না গেলে আর এর বাইরে আর কিছু করা সম্ভবই নয়। খেতেও ইচ্ছে করছে না। আমি বলছি না, রোজ বিকেলবেলা হলেই শরীরটা খুব খারাপ হয়। কালকে তো দেখলে অল্প একটু তরকারি ছিল, সেই তরকারি দিয়ে একটু খই খেয়েছি। আজকেও যে সকালবেলা খিদে আছে তাও নয়, এক ফোঁটাও খিদে নেই। এই দেখো, দাঁড়াও দেখাই, একটুখানি এই তৃষা শশা কেটে দিল, এই একটু শশা খাচ্ছে, এইগুলোই ভালো লাগছে। আর একটু টক দই খেয়ে নেবো, তাহলে হয়ে যাবে। এর বাইরে না কিছু খেতে ইচ্ছা করছে না। একটা মানে বৃষ্টিটা খুব প্রয়োজন। তোমরাও নিশ্চয়ই ভীষণ কষ্ট পাচ্ছ, বুঝতেই পারছি। এই গরমে প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তা পশু পাখি বলো, যারা আছে প্রত্যেকটা লোক কষ্ট পাচ্ছে। কিন্তু যারা জীবিকার জন্যে তাকে তো যেতেই হবে কাজে। তা এই যে না রেখো না আছে। আর এই যে তৃষার পোস্ত দিচ্ছে, এই ঝিঙে আলু পোস্ত। হ্যাঁ, আমাদের কিন্তু কোনো মানে কিছু পড়ে না জানো ঝিঙে আলু পোস্ততে। শুদ্ধ একটু ওই কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছে, নিয়ে তারপরে এই আরে অল্প তেলে জিনিস তো বুঝতেই পারছো। ও গুছিয়ে করে নেয়, ও জানে কাকিমার খাওয়া একদম চলবে না। এদিক থেকে আমি রাখি তৃষাকে পেয়ে। যাই হোক, চলো আবার আমি পরে আসবো। আজকে কিছু শনিবারের আড্ডা আছে, সেটা ভাবলেও হবে না। কিন্তু বন্ধুরা, গান আমি আর দিতে দেবো না দাদাকে। গান দিলে না ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তোমাদের সঙ্গে বসে একটু গল্প করবো, আমাদেরও তো গল্প করতে ভালো লাগে। আমাদের গল্প করার লোক বড়ই কম জীবনে, বুঝেছো?
ঠিক আছে, আর শনিবারের আড্ডাটা কিভাবে সাজাই। আর হ্যাঁ সোমা, তুমি যেটা রিকোয়েস্ট করেছো তোমার কথাও আমাদের মনে আছে, সেই রকমই কিছু আজকে একটা করার চেষ্টা করবো। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যেহেতু শনিবারের আড্ডা, আমি সকালবেলা একটুখানি ভিডিও করে জায়গাটাকে বাঁচিয়ে রাখি, কারণ আমরা দুজনেই তো গল্প করতে প্রচণ্ড ভালোবাসি। আর আমাদের মনের মতো অপর প্রান্তে যে আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, তাদের সঙ্গে গল্প করতে আমরা দারুণ ভালোবাসি, তাদের কমেন্ট করতে দারুণ ভালোবাসি। সেই জন্যে বেশি শনিবারের এই আড্ডাটাতে বেশি ওই সংসারের কাজ, এটা ওটা সেটা দেখি আমি জায়গা একদম নষ্ট করতে চাই না, জানো তো, যাতে আমরা একটু শান্তি মনে ভিডিওটা করতে পারি। আর তোমাদের কেমন লাগলো বলো? সেই 41 বছর আগেকার পুরনো সুতোটা তো যাই হোক ঠিক আছে, কিন্তু আমি ওই দুর্ভোগ হাঁসগুলোকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি বন্ধুরা, জানো তো। কেউ একজন বলেছেন যে 1 বছর পরে ওটা জলে দিয়ে মানে গঙ্গায় দিয়ে দিতে হয়। তো আমরা তো আমার মা সেটা করেননি এবং লকারে তোলা ছিল, তো সেটা বিদিশা বলেছে এতদিন যখন আছে তুমি রেখেই দাও। বিদিশা বলেছে ওটা রেখে দাও, কিন্তু গল্প হচ্ছে এটা রেখে দেওয়া মানে আমার মেয়ের পরে বিড়ম্বনা হবে। তো আমরা ওটা যদি এখন জলে দিই তাহলে কি কোনো মানে আমাদের সংসারের কোনো ক্ষতি হবে না, আমাদের দুজনের বন্ধনে কোনো বাধা আসবে, এটা নিয়ে আমরা খুব দ্বিধা বিরক্ত বলা যায়। হ্যাঁ, কারণ আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ মেপে ঝুপে চলতেন, এত এঁটো সগরি উপোস, আমি বলি না এমন কোনো উপোস নেই যে আমাকে আমার শাশুড়ি মা করাননি, সব উপোস মা আমাকে ছোটবেলা থেকে করিয়ে গেছেন। শুধু বোধহয় বিপত্তারিণীটা উনি বলতেন তোমার ছোট বয়স, তুমি পারবে না, আমি বিপত্তারিণীটা করছি, আর ওই শেতলা অষ্টমীটা তাও নিরামিষ খাওয়া দাওয়া, একদম মা যেমন একদম কি জল ঠল না খেয়ে সেই বিকেলবেলা সন্ধ্যের মুখে সন্ধ্যে দিয়ে তারপরে বিপত্তারিণী যে হতো, এইসব ভাজা লুচি মানে সব যেমন নিয়ম সব নীতি মেপে আমার শাশুড়ি মা করতেন, এতটুকু এদিক ওদিক হবে না। হ্যাঁ, সেখানে না এই দুটো উপোসই মা যা আমাকে করায়নি, তাছাড়া যত রকমের উপোস আছে পৃথিবীতে সব করিয়ে গেছে। আর আমার তো খুবই ছোট বয়সে বিয়ে হয়েছে, বুঝতেই পারছো, একটু বড় বয়সে বিয়ে হলে হয়তো আমি প্রতিবাদ করতাম, না এটা আমি করতে পারবো না, ওটা তখন তো বলার মুখও ছিল না, জানতামও না। আমি জানি মা যেটা করিয়েছে ভালোর জন্যই করিয়েছে, এখনো সেটা বহন করে নিয়েই যাচ্ছি, যে এখনো এটা মনে করি মা যেটা করেছে সেটা ভালোর জন্যই করেছে। আর এখন কি হয় বলতো, নিজে কিছু আলাদাভাবে করতে গেলে ভয় লাগে, জাস্ট ভয় লাগে যে যদি কিছু বিপদ হয়। তা বিদিশার কথাটা আমার ঠিক মনে ধরলো, ঠিক আছে মেয়ে যা করবে করবে, আমরা চলে গেলে তো আর আমরা দেখতে আসবো না, বরঞ্চ ওটা লকারের এক কোণেই থাক। 41 বছর পর্যন্ত যখন লুকোনো লকারেই ছিল তখন ওটা থাক, মায়ের ইচ্ছে ছিল হয়তো মা ওটা লকারেই রেখে দেবে। আবার আরেকটাও জিনিস আমি জানি, যেটা আমি দেখেছি, একটা যখন জানি না তোমাদের কাদের কেমন, আমার বাপের বাড়ির নিয়ম, আমার বাপের বাড়ির ব্রাহ্মণ পরিবার, তা আমার বাপের বাড়ির নিয়ম কেমন বলতো, যখন জামাই আসবে সেই জামাইকে মেপে একটা সুতো মাপা হয়, তো সুতো দিয়ে জামাইকে মাপতে হয় যখন ওই কলার তলায় ওই সব বিয়ের ঠিয়ের জায়গাটায় আর কি। কলা দিয়ে শাশুড়ি মা খেয়েছিল। এইবার দাদা তো বেশ লম্বা, এইবার কতটা সুতো হবে চিন্তা করে দেখো, সেইটাকে ওইখানে দাঁড়িয়ে মা বলল না আমি গঙ্গায়ও দেবো না, কারুর হাতেও দেবো না, কিচ্ছু দেবো না, ওই অত বড় একটা দাদা সাইজের একটা সুতো নিয়ে কলাতে বেশ করে চটকে চাটকে সেটা মা ঢক করে জল দিয়ে গিলে নিয়েছিল। তাই এইগুলো না নিজেরা কিছু করতে গেলেই ভয় লাগে, তখন দুই মায়ের কথাই মনে পড়ে, যেটা করে গেছেন সেটা ভালোর জন্যই করেছেন। তা আমি যার জন্য ডিসিশন নিয়েছি ওটা জলে দেবো না, দাদা বলছিল গঙ্গায় গিয়ে ফেলে দিয়ে আসবো, আমি না মা যেটা করেছে মায়ের লকারে আছে ছিল
হ্যাঁ, সেটা আমি আমার মতো গুছিয়ে রেখে দেবো। তারপরে আমি চলে গেলে এবার মেয়ে কি করবে? চলে গেলে তো আর কিছু দেখতে আসবো না, না। আমরা মেয়েকে বেশি লোড দিতে চাই না, এটা হচ্ছে মেন বক্তব্য। একদম। আরে ও যা বিজি, ও ফোনও ধরার সময় পায় না। এই অমুক তমুক, জানো তো একটা ডাক্তারদের কি প্রবলেম। আচ্ছা, আজকে আমরা যে শনিবারের আড্ডায় গান গাই, সেই গান কিন্তু আজকে আমরা বন্ধুদেরই আবদারে, কারণ আমরা এত দিচ্ছি কষ্ট না পাচ্ছি গো। দেখে বন্ধুরাই বলেছেন, বিশেষ করে সোমা দিদিভাই তো একদম বেশ উচ্চস্বরে বলেছেন, তোমরা দাদার ছোট মানে অল্প বয়সের যে নাটকের আবৃত্তি যে ছোটোবেলা রয়েছে, বা তোমরা দুজনে যেসব নাটক থিয়েটার করেছো তার থেকে কিছু কিছু করে গল্প বলবে, আমরা খুব আনন্দ করবো। তো আমাদের অন্য বন্ধুরাও যেমন পৃথা বা আরও অনেকে আছেন, সোনালি, এরা অনেকেই আছেন যারা মিতালি, আর মিতালি তো সব সময় বলে, দিদি তোমরা যেমন করে পারো ভিডিওটা দাও। হ্যাঁ, যে আমাদের এত ভালো, অত ভালো, এত বড় কিছু চাই না, এটা তো আমাদের পরম পাওয়া না। একটা ঘটনা বলি। আমার মেয়ে তখন খুবই ছোট, মানে ক্লাস 3-তে পড়ে, 2 বা 3-তে পড়ে। তখনও সেন্ট অ্যাগনেসেস কনভেন্টে আসেনি, মানে আমি ভর্তি করতে পারিনি, 3-তে ভর্তি হয়েছিল। তো হাওড়া ব্যবসায়ী সমিতির আমাদের হাওড়া কদমতলাতে একটা ব্যান্ডরা কোঅপারেটিভ ব্যাংকের একটা ওপরে হল আছে, যাতে প্রায় 5-6 লোক ধরে। তো সেই হলেতে ব্যবসায়ী সমিতির, টোটাল ব্যবসায়ী সমিতির একটা নাটক হলো মনোজ মিত্রের দম্পতি। বড় প্রোগ্রাম, তার আগে নাচ গান, নাটক, তার আগে নাটক গান ইত্যাদি আবৃত্তি, অমুক তমুক সব নৃত্যনাট্য এসব হয়েছে, কিন্তু শেষ প্রোগ্রাম হচ্ছে নাটক, একাঙ্ক নাটক দম্পতি। মনোজ মিত্রের দম্পতি তোমরা অনেকেই জানো, যেটা মনোজ মিত্র নিজে অভিনয় করেছিলেন নাটকে এবং সিনেমাতে, এবং তার গৃহিণীর ভূমিকায় অভিনয় করেছিলেন গীতা দে। তো আমাকে যিনি বিশ্বনাথ মিত্র ছিলেন পিএলটি মানে উৎপল দত্ত, বিখ্যাত প্রতিচিরসা অভিনেতা, তার গ্রুপেরই অভিনেতা, তিনি ছিলেন ডিরেক্টর বিশ্বনাথ মিত্র। তিনি আমাকে কুমুদ শঙ্কর বা মনোজ মিত্র যে রোলটা সেটাতে সিলেক্ট করেছিলেন, আর ওকে দিয়েছিল আশালতা। আমার কিন্তু জীবনে সেই প্রথম নাটক করা। সেটা হচ্ছে গীতাদের যে অভিনয় চরিত্রটা, সেটা ও করবে, আশালতা। তো যাই হোক, আমরা দুজনেই স্টেজে ঢুকে, আমার কিন্তু তার আগে অনেক ছোট হয়ে গেছে, দাদা তখন আমার শোট হয়ে গেছে, সুতরাং আমার সেই দিক দিয়ে পালস খুব স্ট্রং ছিল। কিন্তু সেটা ছিল বৌদির আমার হাত ধরে প্রথম মঞ্চে আবির্ভাব। এবং তোমরা অনেকেই ভাবো হয়তো যে আমরা নাটক করতে করতে আমাদের সঙ্গে দাদার আলাপ হয়েছিল, ঘটনাটা তা নয়। তখন আমার মেয়ে অনেক বড়, তখন প্রথম মানে স্টেজ শো আমি দাদার হাত ধরেই করি। তো সেই কথাটা বলি। তো আমাদের নাটকের, তোমরা যারা নাটক থিয়েটার দেখেছো বা জানো, তারা হল অন্ধকার হয়ে যাওয়ার পরে একটা বেল বাজি, করে একটা বেল বাজি, এরকম 3খানা বেল হয়, ফার্স্ট বেল, সেকেন্ড বেল অ্যান্ড থার্ড ওয়ার্নিং বেল। তারপরে কিন্তু আলোগুলো সব ড্রপ হয়ে যায়, অন্ধকার হয়ে যায় অডিয়েন্সটা, এবং অন্ধকার হয়ে যাওয়ার পরে স্ক্রিনে আস্তে 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 স্টেজে আলো ফোটে, এবং আলো ফোটার সঙ্গে সঙ্গে স্টেজের মধ্যে মুভমেন্ট বা ডায়ালগ আরম্ভ হয়। এটা হচ্ছে নাটকের চরিত্র। তো সিনটা ছিল, আমি বসে বসে বোধহয় তামাক খাচ্ছি বা এরকম একটা কিছু, ইজি চেয়ারে বসে, আর পায়ের কাছে আশালতা বসে আছেন, যে কিনা জাঁতি দিয়ে সুপুরি কাটছে, পানের ডাবর টাবর সাজানো, এবং পান সেজে সেজে আমায় দিচ্ছে, আমি খাচ্ছি। এটা হচ্ছে বিজনেস, মানে ডিরেক্টর বলে দিয়েছিলেন এইভাবে শুরু হবে। তো আমার মনে পড়ে সেই দিনটা, যেদিনকে ওই থার্ড বেলের পরে যখন অন্ধকার হয়ে গেল অডিয়েন্স, চারদিকে শুধু এক্সিট এক্সিট এক্সিট, এই ছোট্ট ছোট্ট মানে পিন ড্রপ সাইলেন্স। আবহাওয়া সঙ্গীত, মিউজিক আরম্ভ হয়ে গেছে, মিউজিক ড্রপ হবে, আমাদের কথা আরম্ভ হবে, স্টেজে আলো পড়বে। তো এরম একটা সেটে আমি অভ্যস্ত, কিন্তু বৌদির ছিল আমার হাত ধরে প্রথম স্টেজে আবির্ভাব,
এবং যখন দেখা যাচ্ছে চারদিকে যে এক্সিট এক্সিট লেখা, এক্সিট কথাগুলো হচ্ছে গেটগুলো, মানে যে গেট দিয়ে লোকে ঢোকে এবং বেরোয়, লাল লাল শুধু অন্ধকার, সেগুলো ছাড়া আর কিছু দেখা যাওয়ার কথা নয়। মানে আমার জীবনে অনেক ঘটেছে, সেটা আমি ওকে বলেছিলাম তুমি কিন্তু এক্সিট লেখাগুলো ছাড়া কারোর দিকে দেখবে না। ব্যক্তি বিশেষকে তুমি চেনো না, যারা বসে আছেন তারা দর্শক, তুমি কেউ নেই মনে ভাববে যে সামনে সব অন্ধকার, কেউ নেই, ময়দান ফাঁকা, তুমি আর আমি ডায়ালগ বলছি, যেমন মুখস্থ করেছি তেমন বলবো। তো সেই ডায়ালগটা যখন আরম্ভ হবে, মিউজিকটা আস্তে 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 মিউজিকটা কমে আসছে, আলো এদিকে স্টেজে আলো বাড়ছে, তখন বৌদি আমাকে পাটা, তখনও লোকে দেখতে পাচ্ছেন আমার পাটাকে এরমভাবে মানে হাঁটুটাকে চেপে ধরেছে, ধরে বলছে কী হবে কী হবে, আমার খুব ভয় করছে, কী হবে, আমার ভীষণ ভয় করছে গো। আমি বললাম চুপ করে থাকো, মানে এমন এক কথা বলছি যাতে লোকে না বুঝতে পারে, চুপ করে থাকো, আমি ডায়ালগ ধরছি, তোমার ডায়ালগ প্রথমে শুরু, কিন্তু আমি ডায়ালগ ধরছি, যাই ডায়ালগ দিই না কেন তুমি আস্তে আস্তে ধরে নেবে, প্রথম ডায়ালগটার পরে দেখবে তুমি রাজা আর বাকি সবাই ফকির, আর তুমি ওই দূরের এক্সিট ছাড়া কারোর দিকে দেখবে না, কারোর কথা শুনবে না, তুমি যা মুখস্থ করেছো ভুল হলেও সেটা বলবে। তো সেই দিনটা মনে পড়ে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বৌদির সেই দম্পতিতে প্রথম, আশালতা, আশালতা, হ্যাঁ তুমি একটা কি পান সেজে আমায় দিতে পারো? ডায়ালগ আমার নেই, লেখা নেই মনোজ মিত্রের, কিন্তু আমি বললাম, ও যেন একটা প্রাণ পেল, ও রেখে হ্যাঁ আমি সাজছি, আমি তোমায় দিচ্ছি, বলতে বলতে ওর একটা গান ধরার কথা, বৃন্দাবন রাই আমাদের এরকম ধরনের কিছু একটা গান ছিল, বিলাসিনী রাই আমাদের। তো এই ধরনের দিয়ে যে অভিজ্ঞতাটা, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশি টাইম নেই, শেয়ার এই জন্যে করলাম কারণ তোমরাই জানতে চেয়েছো গানে যখন এত অসুবিধে, তোমাদের ইয়াং বয়সের বেশ কিছু মজার গল্প বলো, অভিজ্ঞতা বলো, যেটা আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো। এই ছিল আমাদের গল্প। আর বিশেষ করে সোমা তো এটা বলেইছে, থ্যাংক ইউ সোমা আমাদের এইভাবে ইন্সপায়ার করার জন্য, কারণ সত্যি আমরা ভেবে পাচ্ছিলাম না যে শনিবারের আড্ডাটা কিছু নিয়ে তো একটা চালাতে হবে নাকি বন্ধ করে দেবো। তা সোমা একটা আমাদের বললো, তা তোমরা আমাদের জিজ্ঞেস করতে পারো, যেটা বলার আমি ঠিকই বলে দেবো, আর যেটা বলতে পারবো না সেটা আমরা আজকে শনিবারের আড্ডায় এই মজাত্মক কথাটা, কাহিনীটা তোমাদের শেয়ার করলাম, কারণ কি করে বৌদি আমার সঙ্গে প্রথম স্টেজে শো করেছিলেন এবং পরবর্তীকালে মেয়ে প্রায় 2-3-4টে শো করার পরে, এবং ও প্রফেশনাল প্রায় সেমি প্রফেশনাল স্টেজেতেও কিছু কিছু ক্ষেত্রে করেছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল মেয়ে খুব নেগলেক্টেড হতে আরম্ভ করলো। আমি তোমাদের একবার বলেছিলাম বছর 2-1 আগেই, যারা পুরনো তারা মনে রাখতে পারবে, সেটা হচ্ছে দেখা গেল হাপিয়ালিতে মেয়ে 7th র্যাঙ্ক করলো এবং তারপরে ওর মাথার চুল খাড়া, ও নিজে আমাকেও বলল তুমি অফিসের হয়ে করছো করো, তুমি যেমন গ্রুপ থিয়েটার করছো করো, কিন্তু আমি তোমার মেয়ের পেছনে লেগে থাকবো, এবং সেই লেগে থেকে ও আর স্টেজেই উঠলো না। পরবর্তীকালে সেই মেয়ে কিন্তু অ্যানুয়াল পরীক্ষায় গিয়ে আবার ফার্স্ট হলো, এবং ফার্স্ট ছাড়া সেকেন্ড খুব কম হয়েছে আমার জীবনে। আমাদের দুজনের ভুলে এবং আমাদের দুজনের একসঙ্গে নাটকে যোগদানের জন্য যে ডিসিশানটা হয়তো এখন ভাবি না করলেও হতো, সেই ডিসিশানটার জন্য আমাদের মেয়ের কিন্তু একটু পদস্খলন হয়েছিল, যেটা আমরা হাপিয়ারলি ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে আমরা সামলে নিয়েছিলাম। তো এইগুলো ঘটনা, আজকে আর প্রলং করছি না, তোমাদের সকলকার জন্য শুভেচ্ছা শুভকামনা দিলাম। শনিবারের আড্ডায় আজকে গানের বদলে কিছু কাহিনী, কিছু মজা, কিছু ছোটোবেলার ইয়ং বয়সের গল্প তোমাদের শোনালাম। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে আজকের জন্য শেষ করলাম। টাটা, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, একদম করছো না তোমরা সেটা, তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতন শেষ করলাম। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।